বাংলাদেশের রাজনীতিতে কিন্তু একটা বিরাট ঘটনা ঘটে গেছে। সরকার অবশেষে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করেছে। কিন্তু এই একটা আদেশের পেছনে আছে অনেক দর কষাকষি, অনেক মতপার্থক্য। চলুন আজ গভীরে গিয়ে দেখি এই সনদের মাধ্যমে আসলে কোন দলের দাবি কতটা টিকল আর কতটা বাদ পড়ল। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। দেখব কোন কোন বিষয়ে ছাড় দেওয়া হয়েছে আর কোথায় একটা দল অন্য দলের ওপর টেক্কা দিয়ে বেরিয়ে গেছে। বলা যেতে পারে এটা একটা রাজনৈতিক আপোষের ব্যবচ্ছেদ। আচ্ছা, এই আদেশটা ঠিকমতো বুঝতে হলে আমাদের সবার আগে জানতে হবে এই জুলাই সনদ জিনিসটা আসলে কি। চলুন এর পেছনের গল্পটা খুব সংক্ষেপে একটু জেনে নেওয়া যাক। সবকিছুর শুরু কিন্তু ২০২৪ সালের ৫ই আগস্ট, আওয়ামী লীগ সরকারের পতনের ঠিক পরপরই। তখন দেশজুড়ে একটা সংস্কারের জোয়ার আসে। অন্তর্বর্তীকালীন সরকার সেই সময় ১১টা সংস্কার কমিশনও গঠন করে। এই কমিশনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণগুলোকে নিয়ে তৈরি হয় জাতীয় ঐক্যমত্য কমিশন। আর এই কমিশনই দীর্ঘ ৯ মাস ধরে প্রায় ৩০টা রাজনৈতিক দলের সাথে বসে আলোচনা করে। সবশেষে গত ১৭ই অক্টোবর ৮৪টা প্রস্তাবের উপর ভিত্তি করে জালি জাতীয় সনদ স্বাক্ষরিত হয়। এখন এই সনদের মূল ব্যাপারগুলো কি? দেখুন, মোট ৮৪টা প্রস্তাবের মধ্যে ৪৮টা প্রস্তাবই সরাসরি সংবিধান সংশোধনের সাথে জড়িত। আর সরকার এখন যে নতুন আদেশ জারি করেছে এবং যে গণভোটের কথা বলছে তার পুরোটাই কিন্তু এই ৪৮টা সাংবিধানিক প্রস্তাবকে ঘিরেই। মানে এটা দেশের শাসন ব্যবস্থার কাঠামোটাকেই বদলে দেওয়ার একটা বড়সড় প্রচেষ্টা। আচ্ছা, তাহলে প্রশ্ন হল, আসন্ন গণভোটে জনগণকে ঠিক কিসের ওপর ভোট দিতে হবে? চলুন দেখি ব্যালটে আসলে কি থাকতে যাচ্ছে। ভোটারদের সামনে থাকবে লম্বা এই একটি প্রশ্ন, আর উত্তর দিতে হবে খুবই সহজ, শুধু হ্যাঁ অথবা নাতে। কিন্তু মজার ব্যাপার হলো এই একটা হ্যাঁ বা নায়ের ভেতরেই কিন্তু লুকিয়ে আছে চারটা বড় ধরনের প্রস্তাব। বিষয়টা বেশ জটিল, তাই না? চলুন একটু ভেঙে দেখা যাক। হ্যাঁ ভোট দেওয়ার মানে হলো এই ৪টি বড় পরিবর্তনে একসাথে সম্মতি দেওয়া। চলুন একটা একটা করে বুঝি। প্রথমত, সনদের প্রক্রিয়া মেনে তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নতুন করে গড়া হবে। দ্বিতীয়ত, দেশের সংসদ হবে ২ কক্ষের, যেখানে দলগুলোর পাওয়া ভোটের শতাংশের ভিত্তিতে একটা নতুন উচ্চকক্ষ তৈরি করা হবে। এর মানে কি? এর মানে হল ছোট দলগুলোরও সংসদে প্রতিনিধিত্ব করার একটা বড় সুযোগ তৈরি হবে। তৃতীয়ত, ভবিষ্যৎ নির্বাচিত সংসদকে কিছু বিষয়ে আইন করতে একরকম বাধ্য করা হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রধানমন্ত্রীর মেয়াদ ২ বারের বেশি হতে পারবে না, এই নিয়মটা চালু করা। আর সবশেষে চতুর্থ প্রস্তাবটি হল সনদে উল্লেখিত বাকি সব সংস্কার বাস্তবায়নের একটা অঙ্গীকার। অর্থাৎ একটা হ্যাঁ ভোটের মাধ্যমে দেশের শাসন ব্যবস্থার কাঠামোয় অনেকগুলো বড়সড় পরিবর্তন একসাথেই চূড়ান্ত হয়ে যাবে। এবার আসা যাক একদম মূল প্রশ্নে। এই আদেশে প্রধান রাজনৈতিক দলগুলোর যে সাংঘর্ষিক দাবিগুলো ছিল সেগুলোর মধ্যে কিভাবে ভারসাম্য আনা হলো? কার দাবি টিকল আর কারটাই বা বাদ পড়ল? শুরুতেই ভোটের সময় নিয়ে বাদ করা যাক। বিএনপি চেয়েছিল জাতীয় নির্বাচন আর গণভোট একই দিনে হোক। অন্যদিকে জামায়াতের দাবি ছিল না, নির্বাচন হওয়ার আগেই গণভোট করতে হবে। শেষ পর্যন্ত কি হলো? চূড়ান্ত আদেশে কিন্তু বিএনপির দাবি মেনে নেওয়া হয়েছে। এটা বিএনপির জন্য একটা পরিষ্কার জয় বলাই যায়। কিন্তু এই স্লাইডটা বেশ ইন্টারেস্টিং। এখানে দেখা যাচ্ছে বেশ কয়েকটা মূল সাংবিধানিক ইস্যুতে বিএনপির অবস্থান একদমই টেকেনি। যেমন ধরুন, বিএনপি চেয়েছিল উচ্চকক্ষের আসন বন্টন হোক নিম্নকক্ষের আসনের অনুপাতে, কিন্তু গৃহীত হয়েছে জামায়াত ও এনসিপির দাবি, মানে ভোটের শতাংশের অনুপাতে। আবার সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষের অনুমোদনের বিপক্ষে ছিল বিএনপি, সেটাও টেকেনি। এমনকি আগামী সংসদকে সংবিধান সংস্কারের ক্ষমতা দেওয়ারও ঘোর বিরোধী ছিল বিএনপি, কিন্তু জামায়াত আর এনসিপির সেই দাবিটাই শেষ পর্যন্ত গৃহীত হয়েছে। আলোচনার একটা বড় অংশ জুড়ে ছিল এই ভিন্নমত বা নোট অফ ডিসেন্ট শব্দটা। এখন প্রশ্ন হলো, এটা আসলে কি? এটা ছিল মূলত বিএনপির একটি দাবি। তারা চেয়েছিল নির্বাচনে যদি তারা জিতে আসে তাহলে সনদের কিছু প্রস্তাব তারা তাদের নিজেদের রাজনৈতিক প্রতিশ্রুতি অনুযায়ী কিছুটা ভিন্নভাবে বাস্তবায়ন করার সুযোগ পাবে। তো এই ভিন্ন মতের দাবিটার কি হলো? কাগজে কলমে এটা আংশিকভাবে মানা হয়েছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে, যেমন দুর্নীতি দমন কমিশন বা সরকারি কর্ম কমিশনের নিয়োগের ক্ষেত্রে বিএনপির ভিন্নমত প্রয়োগের কোনো সুযোগই রাখা হয়নি। অর্থাৎ নামে মাত্র একটা ছাড় দেওয়া হলেও ক্ষমতার মূল কেন্দ্রগুলো নিয়ন্ত্রণের প্রশ্নে বিএনপিকে কিন্তু কোনো সুযোগ দেওয়া হয়নি। এর দীর্ঘমেয়াদী প্রভাব কিন্তু অনেক।
একটা উদাহরণ দিলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দুর্নীতি দমন কমিশন মানে দুদকের নিয়োগের ক্ষেত্রে বিএমপি চেয়েছিল সরকার একটা নতুন আইনের মাধ্যমে কমিশনারদের নিয়োগ দেবে, কিন্তু চূড়ান্ত আদেশে কি বলা হলো একজন সিনিয়র বিচারপতির নেতৃত্বে একটা স্বাধীন বাছাই কমিটির নাম প্রস্তাব করবে এবং রাষ্ট্রপতি সেই অনুযায়ী নিয়োগ দেবেন। তার মানে এখানে নির্বাহী বিভাগের ক্ষমতা কমিয়ে একটা কমিটি ভিত্তিক ব্যবস্থা চালু করা হয়েছে, যা ছিল বিএমপির চাওয়ার ঠিক উল্টো। বেশ, আদেশ তো জারি হলো, তাহলে কি রাজনৈতিক উত্তেজনা পুরোপুরি শেষ? দলগুলো এখন কি বলছে? চলুন তাদের প্রাথমিক প্রতিক্রিয়াগুলো একটু দেখে নেওয়া যাক। বিএনপি সরকারকে ধন্যবাদ জানিয়েছে ঠিকই, কিন্তু তাদের বক্তব্যে একটা সূক্ষ্ম সতর্ক বার্তাও কিন্তু আছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে তা প্রতিপালনে বিএনপি অঙ্গীকারবদ্ধ। এর বাইরে চাপিয়ে দেওয়া জবরদস্তিমূলক কোনো প্রস্তাব যদি দেওয়া হয় তা জনগণ বিবেচনা করবে। এই ভাষাটা কিন্তু খেয়াল করার মতো। অন্যদিকে জামায়াতের প্রতিক্রিয়া কিন্তু অনেক বেশি সরাসরি এবং বেশ সমালোচনামূলক। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মাহমদ তাহের বলেছেন, বিষয়ের সঙ্গে লক্ষ্য করছি অনেক পরিবর্তন আনা হয়েছে একটি দলের স্বার্থে। তার মানে তাদের কিছু দাবি মানা হলেও তারা কিন্তু মনে করছে এই আদেশটা একপেশে হয়েছে। সুতরাং এই সব প্রতিক্রিয়া থেকে একটা ব্যাপার কিন্তু পরিষ্কার, পর্দার আড়ালের যে মতবিরোধ তা এখনও শেষ হয়ে যায়নি। বিএনপি ধন্যবাদ জানালেও তাদের মধ্যে একটা অস্বস্তি আছে। জামাত সরাসরি তাদের অসন্তোষ প্রকাশ করেছে, আর এনসিপি তো এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই বলেনি। তাহলে শেষ পর্যন্ত এই আদেশকে কি বলা যায়? এটা কি একটা সফল রাজনৈতিক ঐকমত্যের প্রতীক, নাকি ভবিষ্যতের জন্য একটা নতুন বিরোধের বীজ বুনে দেওয়া হলো? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে। তবে এটা নিশ্চিত যে বাংলাদেশের রাজনৈতিক যাত্রা একটা নতুন এবং সম্ভবত আরও জটিল পর্বে প্রবেশ করল।